আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ভ্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে সকালে কিন্তু ছেলের ডিমান্ডে নাস্তা তৈরি করে নিচ্ছি। তার খুব ইচ্ছে হয়েছে পরোটা এবং চিকেন চাপ খাওয়ার। তো রাতেই বলে রেখেছিল, সেজন্য আমি কিন্তু রাতেই চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু পরোটার আটা মেখে লেচি তৈরি করে রেখে দিয়েছিলাম। তো সবাই ঘুম থেকে ওঠার পরে কিন্তু একদম ঝটপট আমি পরোটা বেলে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চিকেনটা আমি রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। মুরগির বুকের মাংসগুলো একটু পাতলা পাতলা করে কেটে একটু হালকা থেতলে নিয়েছিলাম। তারপরে আমি এখানে গোলমরিচ, একটু লবঙ্গ, দারচিনি, সামান্য জয়ফল, জয়ত্রী, এলাচ এই সমস্ত কিছু পাটায় সুন্দর করে একটু মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে এখানে আমি একটু শুকনো মরিচ গুঁড়ো, একটু লবণ স্বাদমতো, আর টেস্টিং সল্ট দিয়েছিলাম সামান্য, আর দিয়েছিলাম ভিনেগার। তো এই সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু চিকেনগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর সকালে এই তো বের করে তারপরে কিন্তু আমি এখন ভাজতে দিয়ে দিলাম। তেলের উপরে সুন্দর করে ভেজে নিব এই পিঠ ওপিঠ লাল করে। আর যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছিল, খুলতে গিয়ে কিন্তু একটু ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, বাসায় যেহেতু খাবো কোনো সমস্যা নেই। আর এই চিকেন চাপের সাথে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে সাথে রায়তা হলে আরও বেশি ভালো লাগে। তো যেহেতু বাসায় টক দই ছিল না, তো রায়তা আমি তৈরি করিনি। আমি এখানে একটা চাটনি তৈরি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, একটু কাঁচা মরিচ আর জলপাইয়ের আচার সাথে তেল দিয়ে একটু হাতে মেখে আমি একটা চাটনি তৈরি করে দিয়েছি। তো এই চাটনিটা দিয়ে কিন্তু পরোটা এবং চিকেন চাপ খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, ছেলে তো অনেক মজা করে খেয়েছে, খুব প্রশংসাও করছিল যে মা, একদম রেস্টুরেন্টের চেয়েও বেশি মজা হয়েছে। তো আমি তো একদম খুশিতে আটখান হয়ে গেছি। আসলে পরিশ্রম করে পরিবারের জন্য একটা কিছু তৈরি করলে তারপরে যদি সবার কাছ থেকে একটু পজিটিভ রিঅ্যাকশন পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। সমস্ত পরিশ্রমটাই মনে হয় যে আনন্দে পরিণত হয়ে যায়। আসলে আমরা তো এরকমই। আমরা খুব মেয়েরা যতই পরিশ্রম করি না কেন, একটু প্রশংসা পেলেই আমরা একদম খুশিতে আটখান হয়ে যাই। খুব ভালো লাগে। জন্ম থেকে মৃত্যু অবধি একজন নারী অজস্র ভূমিকা পালন করে থাকেন। বাবার বাড়িতে বেড়ে ওঠা আহ্লাদে কিশোরী হঠাৎ করে দায়িত্ব সম্পর্কে বুঝে উঠতে শুরু করে। সে যেমন তার বাবা, ভাই সবার দিকে পরম মমতায় খেয়াল রাখে, ঠিক তেমনি সাংসারিক কাজে মাকে সাহায্য করতেও উদ্যত হয়। আবার বিয়ের পর স্বামী এবং সংসারে অধিক মনোযোগী হয়ে ওঠে একজন নারী। ভালোভাবে স্নাতকোত্তর পাশ করেও, এমনকি উচ্চতর ডিগ্রি নিয়েও নারী কিন্তু ঘরে বসে থাকে শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে। যে সন্তান ও স্বামী অথবা শ্বশুরবাড়ির জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দেয়, একসময় সেই নারীকেই তাদের কাছ থেকে শুনতে হয়, তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো। তো আসলে তখন কিন্তু খুব খারাপ লাগে। আর আলহামদুলিল্লাহ, আমার ক্ষেত্রে ব্যতিক্রম। আমার পরিবারের প্রতিটি মানুষ আমার পরিশ্রমকে মূল্যায়ন করে এবং তারা বোঝে আমার পরিশ্রমটা কতখানি, আমার ত্যাগ কতখানি। আমাকে সবাই এই বিষয়ে খুব অ্যাপ্রিশিয়েট করে। তো আলহামদুলিল্লাহ, এই ক্ষেত্রে আমি অনেক লাকি। নিজেকে আমি খুব ভাগ্যবতী মনে করি। আর আসলে এই বিষয়টা ঘরেই দেখা যায়। নারীরা সারাদিন কত কিছু করে, কত পরিশ্রমের কাজ করে। ঘরে বাইরে এক তালে সামাল দেয়। তারপরও শুনতে হয়, "কি এমন করো? সারাদিন তো ঘরে বসেই থাকো।" তো এটা আসলে খুব দুঃখজনক। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, এই আশাই করি আরকি। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু জলপাইয়ের আচার তৈরি করে নিচ্ছি। এই জলপাইগুলো আমি একটু কেটে নিয়েছিলাম। তারপরে এই তেলের মধ্যে সরিষার তেল দিয়েছিলাম আরকি। সরিষার তেলের মধ্যে আমি দিয়েছি কিছুটা রসুন থেতো করে। এরপরে একটু সুঘ্রাণ ছড়ানোর পরে কিন্তু আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। আর এখন একে সব মশলাগুলো এড করে নিচ্ছি। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদমতো লবণ, আর এই তো চিনিও দিয়ে দিচ্ছি। কিন্তু খুব বেশি চিনি দেব না, আমি এই আচারটা আসলে একটু টক মিষ্টি রাখবো। বেশি চিনি দিয়ে দিলে তো একদম মিষ্টি আচার হয়ে যাবে। তো একটু টক ভাবটা থাকার জন্য আমি একটু অল্প চিনি ব্যবহার করছি আরকি। আসলে এটা
খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু ঝাল মিষ্টি টক আচার বানাচ্ছি আমি। তো এই যে এ পর্যায়ে কিন্তু সব মশলা দিয়ে এখন ভালো করে একদম নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। আর জলপাইগুলো আমি রোদে শুকাইনি, আমি জাস্ট কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ফ্যানের বাতাসের নিচে রেখে দিলেই কিন্তু একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। তো যাই হোক, এজন্য আমি আর এটা ছাদে রোদে রাখিনি। আর আমি আরেকটা আচার করব, সেটা হচ্ছে মানে গোটা মানে আস্ত জলপাইয়ের আচার করব। সেটা কিন্তু আমি কেটে ছাদে শুকাতে দিয়ে এসেছি। তো ওইটা শুকাচ্ছে, এদিকে কিন্তু আমি এই আচারটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই গলে গলে আসছে আচারটা, মানে জলপাইগুলো। তো আরও নরম হয়ে যাবে জাল দিতে দিতে। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ এটা জাল দিতে হবে, কালারটা আরও পরিবর্তন হবে। আর এই আচারে দেওয়ার জন্য আমি কিন্তু একটা মশলাও তৈরি করেছি, সেটা আপনাদের দেখাবো। আর এই পর্যায়ে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আসলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হয় না বা ফাঙ্গাস ধরে না আর কি। তো সেই জন্য আমি সবসময় আচারে কিছুটা ভিনেগার ইউজ করি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। নাড়তে নাড়তে এই যে এখন কালারটাও পরিবর্তন হয়ে গেছে। আর এভাবে করে কিন্তু জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায়। আমার বাসায় কিন্তু আচারটা সারা বছরই লাগে, আমের আচার হোক বা জলপাইয়ের আচার হোক, সারা বছরই আচার লাগে। কেননা খিচুড়ির সাথে সবাই আচার খেতে খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। যার কারণে মানে এরকম জলপাই আমের মৌসুমে আমি কিন্তু অবশ্যই আচার তৈরি করে রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন আচার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে আমি এই যে মশলাটা তৈরি করে নিয়েছি, এখানে আমি দিয়েছি একটু সরিষা, তারপরে ৫ ফোড়ন, মুহুরি, তারপরে দিয়েছিলাম একটু ধনিয়া। তো এই সমস্ত কিছু আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি, মানে আচারের উপরে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। এই ভাজা মশলাটা দেওয়ার পরেও যদি বেশিক্ষণ জাল দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যায়। তো সেই জন্য অনেক মানে চুলাটা অফ করে নিয়েই এই মশলাটা দেওয়া উচিত আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আচার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই আচারটা যত মানে আমি তেলের মধ্যে রেখে দিব, তত কিন্তু আরও মজে একদম নরম হয়ে যাবে। আর এখন আমি কিন্তু এই আচারগুলো জারে ঢেলে নিব। আর এরপরে বলেছিলাম যে এই যে আরেকটা আচার করব, সেই জলপাইগুলো কিন্তু আমি পুরো গায়ে একটু কাটা কাটা করে নিয়েছিলাম। তারপরে আমি ছাদে রোদ্রে দিয়েছিলাম অনেকক্ষণ, প্রায় ২-৩ ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এই আচারটা যেহেতু আমি মানে তেলে ডুবানো আচার করব, যার কারণে এখানে তেলের পরিমাণটা বেশি। ওখানে প্রায় ১ কেজির মতো জলপাই ছিল। আর এখানে আমি ৭৫০ গ্রাম তেল নিয়ে নিয়েছি। বাস এখন এই তেলের মধ্যেই কিন্তু জলপাইগুলো দিয়ে দিলাম। প্রথমে একটু রসুন থেতো করে একটু ভেজে নিয়েছি, যাতে একটু সুঘ্রাণ বের হয়। আর বেশি মানে ডার্ক করে ভেজে নিইনি, জাস্ট একটু সুঘ্রাণ বের হওয়ার পরেই কিন্তু আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি। আর এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন একটু কালারটা পরিবর্তন হবে তখন কিন্তু আমি কিছু মশলা অ্যাড করব, যেমন একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। তারপরে এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু মানে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি, এতে করে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, একটু লবণ দিয়েছি, আর একটু বিট লবণ দিয়েছিলাম, আর সামান্য একটু চিনি দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা স্বাদ আসবে। চিনি দিলে আসলে আচারে একটা ব্যালেন্স, মানে এটা একটা টক আচার হবে, তবে চিনি দেওয়াতে না একটা খুব সুন্দর স্বাদ আসবে, মুখে ভালো লাগবে খেতে। আর দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলো কিন্তু একদমই গলে যাচ্ছে না, যেহেতু আমি রোদ্রে শুকিয়ে নিয়ে এসেছি এই কারণে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাচ্ছে না। আর শুকনো মরিচ দেওয়াতে তেলের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, যখন জারে ঢালা হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই যে ভাজা মশলাটা আমি ওই আচারে দিয়েছি, আর বাকিটা কিন্তু এখানে রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি এই যে বাকি মশলা যতটা আর কি প্রয়োজন আমি এখানে দিয়ে নিলাম। ১ কেজি জলপাইয়ের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই তো আমার আচারটা কিন্তু একদম কমপ্লিট। এই ভাজা মশলা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, এতে করে কিন্তু আচার তেতো হয়ে যায়। তো ব্যাস এবার আমি আচারটা ডিশ আউট করে নেব। ঠান্ডা করে আমি কিন্তু এই যে জারে ঢেলে নিয়েছি। আর এখন এই আচারটা যতদিন তেলের মধ্যে ডুবে থাকবে তত আরও বেশি মজে নরম হয়ে যাবে।
ব্যাস আমার 2 রকমের আচার হয়ে গেল। আর আচার কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো সন্ধ্যার সময় চলে এসেছি আবার। ছেলেকে দুধ গরম করে দিয়েছি আর চকোস দিয়েছিলাম, তো সে তো চকোস খালি মুখেই খেতে খেতে অর্ধেকটা খেয়ে নিয়েছে, আর বাকিটা এই যে দুধের মধ্যে ঢেলে নিয়ে খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো শুরু থেকে শেষ অবধি আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমি কিন্তু নেক্সট ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো বন্ধুরা, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।